সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই স্বাগতম। করোনাকালের এই মহা দুর্যোগে আমরা সবাই ঘরে বন্দী, কিন্তু তারপরও শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো ধরনের মহা দুর্যোগ নেমে না আসতে পারে, তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করছি তোমাদের কাছে তা ভালো লাগবে। লকডাউনের প্রেক্ষিতে আমাদের কিছু ইকুইপমেন্টের কিছু সমস্যা রয়ে গেছে। আমাদের কাছে কোনো বোর্ড নেই, কোনো সাইন পেন নেই, যার কারণে আমরা এই ক্লাসটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের মধ্যে উপস্থাপন করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং সেখান থেকে তোমরা কিছুটা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। তাহলে আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সবাইকে স্বাগতম আমার এই ক্লাসে। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি অরূপ দাস, সহকারী শিক্ষক, সেনাপুর উচ্চ বিদ্যালয়। তো আমি প্রথমেই শিক্ষার্থীদেরকে একটু অনুরোধ জানাবো কিছু ছবি লক্ষ্য করার জন্য। মনোযোগী সহকারে এই ছবিগুলো একটু আমরা দেখি। আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একজন বর এবং একজন কনে। তো আমার কাছে একটা জিনিস আমরা প্রায়শই লক্ষ্য করি যে আমাদের বাস্তব জীবনে যে কোনো কিছুতে, সব কিছুতে একটা বন্ধন কোনো না কোনোভাবে যুক্ত আছে। যেমন আমি যে শার্টটা পরে আছি, এই শার্টের মধ্যে সুতাগুলো পরস্পরের সাথে যুক্ত থেকে এই শার্টটা তৈরি করা হয়েছে। এইখানে সুতোর মধ্যে একটা বন্ধন কাজ করছে। তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই বর এবং কনের মধ্যে কি বন্ধনের মাধ্যমে একজন বর এবং কনে পরস্পরের সাথে যুক্ত হয়, তোমরা অবশ্যই বলবে সেটা হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে। তাহলে বর এবং কনে বিবাহ বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। আমরা পরবর্তীতে আরেকটা ছবি দেখি। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একজন ভাইকে বোন ফুটো দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ভাই ফুটা। আমরা সেটা জানি, অনেকে রাখি বন্ধনও বলে। সেই ভাই ফুটায় ভাই এবং বোনের মধ্যে যদি ভাই বোন সম্পর্ক থাকে, বন্ধন থাকে, তাহলে একজন ভাইকে একজন বোন ভাই ফুটা দিতে পারে। তাহলে এখানে ভাই বোনের মধ্যে একটা বন্ধন কাজ করছে। আমরা এই ছবিটা একটু লক্ষ্য করি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দাদা আছেন, দিদি আছেন, নানা নানি, বাবা মা, শিশু, ভাই বোন সবাই মিলে একটা পরিবার। সেই পরিবারে, সেই ছোট্ট একটি পরিবারের মধ্যে সবাই কিন্তু পরস্পরের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আমি যদি প্রশ্ন করি এখানে কি ধরনের বন্ধন কাজ করছে, তাহলে পরিবারের মধ্যে পারিবারিক বন্ধনটা কাজ করে। তাহলে আসলে আমাদের পারিপার্শ্বিক যে কোনো দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সব দিকে আমরা কোনো না কোনো একটা সোর্স পাবো, যে সোর্সের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে কেউ বা কেউ, এবং সেটা কোনো একটা বন্ধন হিসাবে কাজ করে। আমরা আরেকটা ছবি লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শ্রেণীকক্ষ। সেই শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠদান দিচ্ছেন। তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যদি সম্পর্ক থাকে, বন্ধন তৈরি হয়, তাহলে একটি শ্রেণীকক্ষে পাঠদান দেওয়া সম্ভব হয়। তাহলে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে বন্ধন আছে বিধায় এই জায়গায় ক্লাস নেওয়া যাচ্ছে। আমরা এইভাবে এই ছবিটা একটু লক্ষ্য করি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি দেয়াল। সেই দেয়ালে একটি ইট আর একটা ইটের উপর বসে বসে একটি দেয়াল তৈরি হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি একটা ইটকে আর একটা ইটের উপর রেখে যদি দেয়াল তৈরি করা যেত, তাহলে যে
কোনো একটি ধাক্কার ফলেই কিন্তু এটা পড়ে যেতে পারে, কিন্তু দেখা যায় আসলে কোনো দেয়ালই এইভাবে ভাঙে না। তাহলে কেন ভাঙে না বা কেন পড়ে না? কারণ দুটি ইটের মাঝখানে আমরা জানি কি দেওয়া হয়, দুটি ইটের মাঝখানে বালি এবং সিমেন্টের মিশ্রণ দেওয়া হয়, যা দুটি ইটকে পরস্পরের সাথে যুক্ত থাকার কাজে ব্যবহৃত হয়। তাহলে এইখানে দুটি ইটকে পরস্পরের সাথে বন্ধন হিসেবে কাজ করছে বালি এবং সিমেন্টের মিশ্রণ। তাহলে এই জায়গায় বন্ধন কাজ করছে। এভাবে আমাদের পারিপার্শ্বিক যে কোনো কিছুতেই আমরা বন্ধন দেখতে পাই। আমরা রসায়নের দিকে যদি লক্ষ্য করি, রসায়নের প্রত্যেকটা অণু গঠনকালে এভাবে বন্ধন গঠিত হয়। তো আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের। তো এই পাঠ শেষে আমরা কিছু বিষয় শিখব। সেগুলো হচ্ছে, তোমরা শিখতে পারবে যোজনী ইলেকট্রন কাকে বলে, যোজনী নির্ণয় করতে পারবে, ধাতু এবং অধাতু নির্ণয় করতে পারবে, আয়নিক বন্ধনও ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের লেসন। আচ্ছা, আমরা এই ছবিটা একটু লক্ষ্য করি। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা 118টা মৌলিক পদার্থের মধ্যে এটা একটা মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থটার নাম হচ্ছে সোডিয়াম। এইটা হচ্ছে সোডিয়াম। আমরা আরেকটা ছবি দেখি, এটাও একটা মৌলিক পদার্থ, এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, আমরা আগের অধ্যায়ে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করা শিখেছি, কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস তোমরা ছোট ক্লাসে ক্লাস 8-এ যখন ছিলা তখন তোমরা ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করা শিখেছ। আচ্ছা, এরপর আমরা কি শিখেছি? এরপর আমরা বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন বিন্যাস করা শিখেছি অপনীতি অনুসরণ করে। সেই জায়গায় আমরা যেহেতু উপরের ক্লাসে উঠে গেছি, সুতরাং আমরা বুর পরমাণু মডেলেরটাকে প্রাধান্য দেব বেশি। ডায়াগ্রামের সাহায্যে করলে যে ভুল হবে তা নয়, তারপর আমরা বুর পরমাণু মডেলটাকে প্রাধান্য দেব। এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়াম এবং ক্লোরিনের, আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, তোমরা খুব তাড়াতাড়ি চটজলদি খাতায় করে ফেলো তো বুর পরমাণু মডেল অনুসরণ করে সোডিয়াম এবং ক্লোরিনের। আচ্ছা, আমি বেশি সময় নষ্ট করব না, আমি চলে আসব, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে তুমি কীভাবে করেছ? আমার সাথে সাথে একটু মিলাও, দেখো তো হয়েছে কিনা। 1s2, 2s2, 2p6, 3s1। ওকে, আচ্ছা, এটাকে আমি যদি ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করি তাহলে আমি কীভাবে অঙ্কন করব? ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করলে এভাবে করা যায়। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, আমি এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি। আমার সাথে সাথে সবাই মিলাও, দেখো হয়েছে কিনা। 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py2, 3pz1। এখন অনেকে বলতে পারো যে স্যার পি এক্স পি ওয়াইটা আবার কীভাবে আসে? তোমরা যদি একটু আগের অধ্যায়ে যদি এটাকে বিশদভাবে কি পড়ে থাকো তাহলে আমরা জানি পি অরবিটালকে অক্ষ বরাবর 3টি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। যে কোনো পি অরবিটালকে, সেটা হতে পারে 2px, 2py, 2pz, হতে পারে 4px, 4py, 4pz। ঠিক তদ্রূপ 3p-কে আমরা 3টি অক্ষ বরাবর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর পিএক্স, পিওয়াই, পিজেডে ভাগ করেছি। তারপর কুন্ডের নীতি অনুসারে ইলেকট্রনকে বসিয়ে দিয়েছি এবং সেই জায়গায় দেখা যাচ্ছে এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এটাকে ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করলে এটা দ্বারা, এবং তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 60টি ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা, আমি এখন আসি একটা বিষয়, সেটা হচ্ছে যোজনী ইলেকট্রন কাকে বলে। যোজনী ইলেকট্রন খুবই মজার একটা বিষয়। যোজনী ইলেকট্রন এটা খুব সহজ।
যোজনী ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে, আমি আবার বলছি, নোট করে রাখবা সর্ববহিস্থ শক্তি স্তর শব্দটাকে, এটা মাথার ভিতরে ঢুকে ফেলবা। সর্ববহিস্থ শক্তি স্তর, অবশ্যই লাস্টে শক্তি স্তর হতে হবে। সর্ববহিস্থ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে মোট যতটি ইলেকট্রন, সেই ইলেকট্রন সংখ্যাটাকে বলা হচ্ছে যোজনী ইলেকট্রন। যেমন সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, সুতরাং তার যোজনী ইলেকট্রন হচ্ছে 1। অপরদিকে ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে, সর্ববহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টি বলতে পারবো? অনেকে বলবে স্যার 1টি। কীভাবে স্যার? পিজেডে তো 1 আছে। অনেকে বলবে না স্যার পিজেডে 1টা, আবার পিতে তো 5টা, সুতরাং ক্লোরিনের যোজনী ইলেকট্রন 5। না, হয়নি। 3s2 এবং 3p5, অর্থাৎ এই যে 3s2 এবং এই জায়গায় মোট 5, এই মোট হচ্ছে 7। সুতরাং ক্লোরিনের যোজনী ইলেকট্রন হচ্ছে 7। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আলাপ করে ফেলি, সেটা হচ্ছে ধাতু এবং অধাতু। ধাতু কাকে বলে? ধাতু এবং অধাতু যে কোনো মৌল, পৃথিবীর যে কোনো মৌলের যদি তুমি পারমাণবিক সংখ্যা জেনে থাকো, সেইটাকে তুমি খুব সহজেই ধাতু নাকি অধাতু বলে দিতে পারবা। এটা দুইটা কমন সূত্র আছে, সেই সূত্রগুলা মনে রাখলেই চলবে। 1 নম্বর সূত্র সেটা হচ্ছে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যদি 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে, তাহলে সেগুলো হচ্ছে ধাতু। আমি আবার বলছি, কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন যদি থাকে, সেগুলো হচ্ছে ধাতু। আর যদি 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে, 5, 6, 7 যদি থাকে, তাহলে সেগুলো হচ্ছে অধাতু। তাহলে সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে যেহেতু 1টি ইলেকট্রন আছে, সুতরাং সোডিয়াম ধাতু। আবার ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে যেহেতু 7টি ইলেকট্রন আছে, সুতরাং ক্লোরিন অধাতু। কেন এই ধাতু এবং অধাতুর বিষয়টা আমি এনেছি? কারণ ধাতু এবং অধাতু বিষয়টা আমি একটু এই কারণেই আগে আলাপ করে ফেললাম, কারণ এরপরে যে জিনিসটা আমাকে বোঝাতে হবে সেটা হচ্ছে যোজনী। তো যোজনী জিনিসটা কাকে বলে? যোজনী ইলেকট্রন এক জিনিস আর যোজনী ভিন্ন জিনিস। যোজনী বুঝতে গেলে আমাদেরকে ধাতু এবং অধাতুও বুঝতে হবে। আচ্ছা, যোজনীর ক্ষেত্রে মনে রাখবে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটা যোজনী হয়। তবে এই কথাটা ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে যোজনী হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটি। আর অধাতুর ক্ষেত্রে যতটি বিজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ যতটি বিজোড় ইলেকট্রন থাকবে কাদের ক্ষেত্রে? যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে যোজনী হচ্ছে যতটি বিজোড় ইলেকট্রন থাকে। এই কারণেই আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসকে px, py, pz এ ভাগ করে নিয়েছি, যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। আমরা দেখতে পাচ্ছি pz এ 1টি মাত্র বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং ক্লোরিনের যোজনী কিন্তু 1। অপরদিকে সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। যেহেতু সোডিয়াম ধাতু, আমি আগেই বলেছি, ধাতুর ক্ষেত্রে যতটি ইলেকট্রন থাকবে সর্ববহিস্থ শক্তি স্তরে, সেইটাই হচ্ছে তার যোজনী। আমি আবার বলছি, ধাতু ক্ষেত্রে যতটি ইলেকট্রন থাকবে সর্ববহিস্থ শক্তি স্তরে, সেটাই হচ্ছে তার যোজনী। আর ধাতু আমরা কিভাবে চিনব? ধাতু আমরা চিনব যদি তার সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে। আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, সুতরাং সোডিয়াম ধাতু। অপরদিকে ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সুতরাং ক্লোরিন অধাতু। তাহলে সোডিয়ামের যোজনী কত সেটা বুঝতে গেলে আমাদেরকে লক্ষ্য করতে হবে তার সর্ববহিস্থ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে। 1টি ইলেকট্রন, সুতরাং তার যোজনী হচ্ছে 1। অপরদিকে ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, সুতরাং ক্লোরিন অধাতু। তাহলে তার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে তার বিজোড় ইলেকট্রন কতটি আছে। তো ইলেকট্রন বিন্যাস করে আমাদেরকে
লক্ষ্য করতে হবে তার বিজোড় ইলেকট্রন হচ্ছে একটি, সুতরাং ক্লোরিনের যোজনী হচ্ছে 1। আচ্ছা, তাহলে সোডিয়ামের যোজনী ইলেকট্রন হচ্ছে 1, আবার তার যোজনী হচ্ছে 1। অপরদিকে ক্লোরিনের যোজনী ইলেকট্রন হচ্ছে 7, আবার ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে আমরা কি দেখতে পেলাম? যোজনী ইলেকট্রন এবং যোজনী ভিন্ন জিনিস, একই জিনিস হতে পারে না। কিছু ছবি দেখি। এই ছবিটা কি? এটা একটা মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থটির নাম হচ্ছে বোরন। এইটাও একটা মৌলিক পদার্থ, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। এটাও একটি মৌলিক পদার্থ, এটার নাম হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, এত সময় আমি যা আলোচনা করেছি সেই আলোচনার প্রেক্ষিতে আমি যদি তোমাদেরকে এখন একটি কাজ দিই, সেই কাজটা হচ্ছে যে মৌলগুলোর যোজনী ইলেকট্রন এবং যোজনী নির্ণয় করো। খুব তাড়াতাড়ি খাতায় করে ফেলো তো দেখি। আপাতত প্লে বাটনে পুশ করে রেখে দাও। আচ্ছা, আমি তোমাদের সাথে এটা পরে আমি করে দেবো, সেটা তোমরা দেখে নিবে। আচ্ছা, কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সূত্রের মতো সেগুলো মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে ধাতু। যদি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে অধাতু। আর ধাতুর ক্ষেত্রে মনে রাখবা যতটি ইলেকট্রন থাকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সেটাই হচ্ছে তার যোজনী। আর অধাতুর ক্ষেত্রে যতটি বিজোড় ইলেকট্রন থাকে সেইটা হচ্ছে তার যোজনী। এটা খাতায় চটজলদি লিখে নাও, নোটের মতো পয়েন্ট আকারে মনে রাখবে, এটা কখনোই ভুলবে না। আচ্ছা, একটু আগে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা আমি এখন আমার সাথে মিলাও তোমরা এবং দেখো সেখানে আমার সাথে মিলেছে কিনা। এখানে আমার ছবি থাকার কারণে এখানে একটা জিনিস আসছে না, সেটা হচ্ছে বোরনের ইলেকট্রোবিন্যাস। তোমরা বোরনের ইলেকট্রোবিন্যাস নিশ্চিত করেছো 1s2, তারপর 2s2, তারপর হচ্ছে 2p1। আচ্ছা, তাহলে বলো তো বোরন ধাতু নাকি অধাতু? যেহেতু বোরনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টি ইলেকট্রন রয়েছে, সুতরাং সে হচ্ছে ধাতু। যেহেতু 3টি ইলেকট্রন রয়েছে তার যোজনী ইলেকট্রন হচ্ছে 3। আচ্ছা, যেহেতু ধাতু তাহলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তাই হচ্ছে ওই মৌলের যোজনী। যেহেতু ধাতু সুতরাং তার যোজনী হচ্ছে কি? 3। আমরা নেক্সট চলে আসি অ্যালুমিনিয়ামে। অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py0, 3pz0। আচ্ছা, এখন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে মোট আছে 3টি, সুতরাং তার যোজনী ইলেকট্রন হচ্ছে 3। আবার যেহেতু 3টি সুতরাং সে ধাতু। ধাতুর ক্ষেত্রে আমরা কি জানি যে তার যতটি ইলেকট্রন থাকবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সেইটাই হচ্ছে তার যোজনী। আচ্ছা, কিন্তু এটাকে আমরা যদি বিজোড় ইলেকট্রনের সাহায্যে বোঝাতে চাই তাহলে এইভাবে করা যায়। সেটাকে যদি আমরা উত্তেজিত করি তাহলে এখানে জোড় ইলেকট্রন ভেঙে এইখানে খালি পি ওয়াই অরবিটালে একটা ইলেকট্রন চলে আসবে। এখান থেকে জোড় ইলেকট্রন ভেঙে একটি ইলেকট্রন খালি পি ওয়াই অরবিটালে চলে আসবে। যদি আমরা বিজোড় ইলেকট্রনের সাহায্যে জিনিসটাকে বোঝাতে চাই তাহলে দেখা যাচ্ছে 3s1 হয়ে যায়, এটা 3px1, 3py1, 3pz1, 0। সুতরাং তার এই অরবিটালে এখন 3টি বিজোড় ইলেকট্রন আছে, তাহলে সেই জায়গায় বলা যায় তার যোজনী হচ্ছে 3। আসলে বিজোড় ইলেকট্রন সংখ্যাটি যোজনী হিসাবে নির্ণয় করা যায়, এইভাবে বলা যেতে পারে। আচ্ছা, এখন আমরা চলেছি ফ্লুরিনের ক্ষেত্রে। ফ্লুরিনের ইলেকট্রোবিন্যাস 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1। যেহেতু তার কোনো খালি অরবিটাল নেই, এটাকে উত্তেজিত করে লাভ হবে না, সুতরাং এটার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে মোট 7টি। তাহলে তার যোজনী ইলেকট্রন কতটি হবে বলো তো? তার যোজনী ইলেকট্রন হবে 7, এবং যেহেতু 7টি ইলেকট্রন আছে সুতরাং সে অধাতু। তো অধাতু হলে
সেইটার বিজোড় ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজনী। তাহলে তার যোজনী হচ্ছে 1। এখন আমার সাথে মিলাও, দেখো হয়েছে কিনা। এখন আমরা একটি প্রশ্ন করি, নিচের কোনটি ধাতু? কেউ বলতে পারবে? একটু সময় নাও, কাজ করো, পুশ বাটনে পুশ করে তুমি খুব তাড়াতাড়ি এটা নির্ণয় করে ফেলো, তারপর আমার সাথে মেলাও। আচ্ছা, চলে আসি। দেখো তো, অক্সিজেন কি ধাতু? না। কেন নয়? কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করো তাহলে তোমরা দেখতে পাবে অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন নেই, সুতরাং সে ধাতু নয়। নাইট্রোজেন? না। কেন নয়? কারণ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন নেই। ম্যাগনেসিয়াম? হ্যাঁ, কারণ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। তোমরা সেটা ইলেকট্রন বিন্যাস করেই তুমি সে খুব সহজেই সেটা নির্ণয় করতে পারো। আমরা চলে যাচ্ছি এখন সোডিয়ামের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখতে পাই তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। সেই 1টি ইলেকট্রন সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের লক্ষ্যে খুব সহজেই সেই ইলেকট্রনটা ত্যাগ করে দেয়। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। কেন? সকল মৌলই চায় স্থিতিশীলতা অর্জনের জন্য, অর্থাৎ একটি গর্জিয়াস অবস্থানে যাওয়ার জন্য। যে কোনো পরিবেশ থাকুক না কেন, তুমি নিজেই চাইবা তুমি একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে যেতে। সোডিয়াম কি করতে চায়? তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে 1টি ইলেকট্রনকে ত্যাগ করে দেয়। এখন তুমি বলতে পারো যে স্যার, তাহলে কি সে 7টি ইলেকট্রন গ্রহণ করতে পারে না? তার নিকটস্থ নিষ্ক্রিয়কের সামনে তো আর্গন আছে। 7টি ইলেকট্রন গ্রহণ করার চাইতে 1টি ইলেকট্রন ত্যাগ করা তার জন্য খুবই সহজ। 7টি ইলেকট্রন গ্রহণ করতে তার যে পরিমাণ শক্তি ক্ষয় হবে বা তার যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তার চাইতে 1টি ইলেকট্রন ত্যাগ করে দেওয়াটা তার জন্য খুবই ইজি একটা কাজ। যার কারণে সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয়। আমরা জানি কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটি ধনাত্মক আয়নে পরিণত হয়, ইংরেজিতে যাকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রন ত্যাগ করলে মনে রাখবে ধনাত্মক আয়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য সে 1টি ইলেকট্রন গ্রহণ করে। সে 7টি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারত, কিন্তু এই জায়গায় শক্তি পরিমাণ বেশি লাগবে। এই কারণে সে এতটুকু যায় না, সে 1টি ইলেকট্রন গ্রহণ করে ফেলে। তার জন্য ইজি কাজ হচ্ছে এটা। আর মনে রাখবা, ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে। এইটা একটা সূত্র। তাহলে 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। মনে রাখবে, ইলেকট্রন যদি কি গ্রহণ করে তাহলে সেই মৌলটা ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ যাই হোক না কেন সেটা আয়নে পরিণত হবে। যদি গ্রহণ করে তাহলে ধনাত্মক আয়ন, যদি ছেড়ে দেয় ঋণাত্মক আয়নে পরিণত হবে। আমরা ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন দুটো যদি পরস্পরের সাথে আসে, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন যদি পরস্পরের খুবই কাছাকাছি চলে আসে তাহলে তাদের মধ্যে এক ধরনের বন্ধন ক্রিয়েট হয়। সেই বন্ধনের মাধ্যমে যেটা গঠিত হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে যেহেতু এটা আয়নের মাধ্যমে একটা যৌগ গঠিত হয়েছে, আয়নের মাধ্যমে তাদের মধ্যে বন্ধন গঠিত হয়েছে, সুতরাং এইখানে যে বন্ধনটা কাজ করছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এবং মনে রাখবে, আয়নিক বন্ধন সব সময় গঠিত হয় ধাতু এবং অধাতু মিলে। কখনোই ধাতু ধাতু গঠিত হয় না, কখনোই অধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠিত হয় না।
ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ক্লোরিনকে দিল, ক্লোরিন সেই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হলো। তারপর তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে, যা একটি আয়নিক বন্ধন। আমরা এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। দিল, দিয়ে ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হলো, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড, এই জায়গায় ফ্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়েছে, সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে। তোমাদের যদি কাজ দিই উৎপন্ন যৌগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, সোডিয়াম ক্লোরাইডের মতো তোমরা সেটা ব্যাখ্যা করতে পারবে। তোমরা অবশ্যই আগামী দিন বাসায় বসে বসে ম্যাগনেসিয়াম যৌগের গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, দেখবে আশা করি সোডিয়াম ক্লোরাইডের মতো তোমরা ম্যাগনেসিয়াম অক্সাইডেরটাও পারবে। ধন্যবাদ সবাইকে। করোনাকালের এই মুহূর্তে বাসায় থাকুন, সবাই বাসায় বসে পড়াশোনা করুন, চালিয়ে যাও। আশা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।